ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী কিংবা ব্রহ্মদৈত্য, ভূতের এই সাতকাহন নিয়ে আমাদের আজকের এই পডকাস্ট। আর আমাদের আজকের পডকাস্টের বিশেষ অতিথি সৌরদীপ সাহা বর্তমানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভূত নিয়ে গবেষণারত। কি রয়েছে তার গবেষণার বিষয়বস্তুতে, চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের পডকাস্টে। তো সৌরদীপ, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো বল? আমি খুব ভালো আছি। তুমি যখনই চলো তোমার আশেপাশে নাকি ভূত প্রেত ঘোরাঘুরি করে। আমার আশেপাশে ভূত প্রেত ঘোরাঘুরি করে না, আমি ভূত প্রেতের আশেপাশে ঘোরাঘুরি করি। বাহ, এটা একটা দারুণ কথা বলে। তো যেহেতু ভূত প্রেত নিয়ে আজকে কথা হচ্ছে, তো তার আগে ভগবানের তো নাম নিতেই লাগে। একদম একদম। তো ভগবান শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে ভাগ করি, তাহলে ভ দিয়ে ভূমি, গ দিয়ে গগন, ব দিয়ে বায়ু, আ দিয়ে আকাশ এবং ন দিয়ে নীর মানে জল, মানে পঞ্চতত্ত্বের সমাহার। তো এই ভূত যে কথাটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে তার উৎপত্তি স্থল কি এবং ভূত শব্দটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, তার মানেটা কি? সাধারণত অর্থে যেটা আমরা ভূত বলতে, ভূত ভবিষ্যৎ বর্তমান, একটা যে ভূত অতীতকাল। যদি সেটাকে যদি আমি স্পিরিচুয়াল টার্মসে কনভার্ট করি, তাহলে অনেকগুলো সংজ্ঞা আছে। তার মধ্যে ঋকসুন্দর ত্রিবেদী যে সংজ্ঞাটি দিয়েছেন, যাহা কিছু অদ্ভুত তাহাই ভূত। সন্দীপ খেসরি বলেছেন যে ভয় থেকে যেটা যার উৎপত্তি হয় সেটা ভূত। আচ্ছা, সাধারণত যেটা ভূত বলতে যেটা বোঝায় বা যেটা আমরা বুঝি যে ভূ আর ত, অর্থাৎ অতীতের ঘটনা আর অতৃপ্তি, সেটা থেকে ভূতের যেটা আমাদের ডেফিনেশন, যেটা আমরা ভৌতিক বলে উল্লেখ করি। সব থেকে বড় কথা যে কিছু একটা আছে, কিছু একটাকে খুঁজে পাওয়া। কারণ আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটে, কিন্তু সবটা দেখি, কিন্তু কিছু তো মানে দেখার ওপারও কিছু থাকে। সেই ঘটনাটাই আমাদের ভূত, যেটাকে আমরা ভৌতিক ঘটনা বা সেই ঘটনাগুলো সত্যি কথা বলতে খালি চোখে তো দেখা যায় না, কিন্তু তার হয়তো একটা অনুভব করা যায়, অনুভব বা উপলব্ধি। তো যেমনটা হয় আর কি, যেমন আমরা দেখি যে ভূত সবসময় মানুষকে তাড়া করছে, মানুষের পেছনে দৌড়াদৌড়ি করছে। তুমি হঠাৎ করে ভূতের পেছনে কেন পড়লে? মানে ভূত নিয়ে থিসিস লেখা, ভূতকে নিয়ে প্রেমপত্র লেখা, রচনা লেখা, এই ব্যাপারটা কেন হঠাৎ করে মাথার মধ্যে দুর্বুদ্ধি বলবো বা কুবুদ্ধি বলবো, এইটা কেন আসলো হঠাৎ? না, সব থেকে বড় কথা, সাধারণত মানুষ প্রেমের পেছনে দৌড়ায়। আমি ছোটবেলা থেকেই ভৌতিক গল্প বা বিভিন্ন রকমের ভৌতিক সিনেমা, বিভিন্ন রকমের যে ভৌতিক সিরিয়াল, ঠাকুমা ঝুলিগুলো খুব পছন্দ করতাম বা দেখতাম। রূপক জিনিসগুলো, কাল্পনিক জিনিসগুলো আমাকে খুব ছোটবেলা থেকে আকৃষ্ট করতো। তো যখন আমি ধীরে ধীরে এই জিনিসটাকে নিয়ে আরেকটু কাজ করতে শুরু করলাম, আরো গভীরে যেতে শুরু করলাম, আমার একটা জিনিস মনে হলো যে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা হয়, কিন্তু কিছু কিছু জিনিসের ব্যাখ্যা হয় না, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, উপলব্ধি করতে পারছি, কিন্তু সেই ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটাকে জানার উদ্দেশ্যেই আমার ভূত নিয়ে বা ভৌতিক বিষয় নিয়ে আমার কাজ করা শুরু। কিভাবে তুমি বুঝতে পেরেছিলে যে ভূত রয়েছে, বা এই ঘটনাটাকে বোধহয় আমি ভৌতিক বা ভূতুরে বলছি? 2018 ঘটনা বলছি। মাধ্যমিকের পর আমরা 11-এ উঠেছি, তখন নতুন নতুন ফোন এসছে হাতে, তো অ্যান্ড্রয়েড ফোন। তো সেই সময় অ্যান্ড্রয়েড ফোনে একটা খুব অ্যাপ বেরিয়েছিল, এই অ্যাপটা হয়তো এখন ব্যান্ড হয়ে গেছে, ঘোস্ট ডিটেক্টর করে একটা অ্যাপ। মানে এত কিছু অ্যাপ থাকতে ঘোস্ট ডিটেক্টর? হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। তো ঘোস্ট ডিটেক্টর একটা অ্যাপ বেরিয়েছিল, এবং ওই অ্যাপের মধ্যে বেশ একটা জিনিস দেখা যেত যে কোনো একটা জায়গায় ছবি তুললে বা ভিডিও করলে ওখানকার একটা ফ্রিকোয়েন্সি দেখা যায়, ধরা পড়তো সেটা, এবং সেই ফ্রিকোয়েন্সিটা দেখেই আমরা বুঝতে পারতাম যে এখানে কিছু অ্যাবনরমাল বা প্যারানরমাল অ্যাক্টিভিটি জাতীয় কিছু একটা চলছে। একদম একদম একদম। For quantitative aptitude, reasoning, general awareness, here we bring you a one-stop solution, Academy Ambition. Quality teaching, daily doubt discussion and weekly tests are the main aspects of the Academy. Hurry up, let us be your guide on the journey from an aspirant to a government employee. একদম একদম একদম। আমরা তখন স্যারের বাড়িতে যেতাম বা বিভিন্ন জায়গায় যেতাম, তো আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলতাম বা ওই ভিডিওগুলো করতাম, দেখতাম যে ভূত টুত হয় কিনা। আর সেই সময় একটা কিছু সিনেমাও বেরিয়েছিল যে হ্যাঁ, ভূতকে খালি চোখে দেখা যায় না, ক্যামেরায় দেখা যায়। ওকে, ওই একটা ব্যাপার ছিল। তখন সবে মাত্র হাতে ফোন এসছে এবং ওই অ্যাপের একটা ব্যাপার আছে। তো তখন আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা ডিসাইড করলাম যে আগরতলা শহরে এমবিবি কলেজ চত্বরটা বেশ ভৌতিক একটা চত্বর। এটা কিন্তু বেশ ভৌতিক নয়, কিন্তু রোমান্টিকও বটে। বেশ প্রেমের গল্প সেখানে খুঁজলে পড়ে, তুমি সন্ধ্যের দিকে গেলে ভূত প্রেম দুটোই একসঙ্গে দেখা। একদম, ভূত আর প্রেমে যে বললাম যে
উপলব্ধির বাইরেও তো কিছু থাকে, সেটাই হয়তো ওই কলেজ টিলার বা এমবিবি কলেজের চত্বর। তোমার প্রথম প্রেম তাহলে ভূতের সঙ্গে? হ্যাঁ, আমার প্রথম প্রেম ভূতের সাথেই। তার অস্তিত্ব অনুভব করেছো? তার সঙ্গে কথাবার্তা হয়? কথাবার্তা তো হয় না, তাকে যে বোঝার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। মানুষকে বোঝা দুষ্কর, সে তো ভূত। তো যাই হোক, আমি ওই বন্ধুদের সাথে আমরা গেলাম, এবং যে এখন যে ইকো পার্কের যে জায়গাটা, সেখানে সেই সময় কিছু পুরনো ঘরটর ছিল। এই অ্যাপটা নিয়ে আমরা দেখছি যে ফ্রিকোয়েন্ট রেডিয়েশন সবগুলো আছে, কিন্তু একটা অবাক করা বিষয় যেটা আমার সেই সময় মনে হয়েছিল, যে যার ফোনটা আমরা ইউজ করছিলাম, আমার যে বন্ধুর ফোনটা উদ্ভাস, তার ফোনের 100% চার্জ ছিল, কিন্তু যখন ওই ঘরটার কাছে যাই ফোনটা সুইচ অফ। ওকে, একদম সুইচ অফ। এবার ওইটু দুঃসাহসী, ও আগে গেছে, আমরা পেছনে, আমরা 2-3 জন পেছন পেছন আমরা যাচ্ছি। ওই জায়গাটা কি তখন অন্য আর লোকজন ছিল, মানে আউটসাইডার কেউ ছিল নাকি শুধুমাত্র তোমরা 3 জনই ছিলে? না, আমরা 2-3 জন যারা ছিলাম তারা ছিলাম, আর এক্সট্রা কেউ ছিল না। হ্যাঁ, একটা ভয় ছিল, কারণ কলেজ ছিল ওই চত্বরটা, প্রেম তো বটেই, ভৌতিক, এছাড়াও এই অঞ্চলটার বেশ একটা ক্রাইম সিনও অনেকগুলো। হ্যাঁ, এবং এই জায়গাটা সম্পর্কে বিভিন্ন রকম গল্প রয়েছে, অনেকেই অনেক কিছু দেখেছেন সেই জায়গাটায়, একটা ক্রাইম সিনের ব্যাপার থাকে। তো আমরা সেই সময়টা ভয়েরও ব্যাপার ছিল, যে একটা ক্রাইম এরিয়াতে যাচ্ছি, অনেক কিছু হতে পারে। কিন্তু ওই যে ভূতের উপলব্ধিটা জানার জন্য আমরা তখন গেলাম। জয়গোপ বলে আরেকজন ফ্রেন্ড ছিল, ওর ফোন দিয়ে ওকে কনস্ট্যান্ট ফোন করা হচ্ছিল, বাট ফোনে আমরা পাচ্ছিলাম না। তারপর আমি আর ওই আমার আরেকটা যে ফ্রেন্ড জয়গোপ, আমরা দুজন ওই ঘুপচি ঘরের কাছাকাছি যাই, এবং গিয়ে দেখি যে উদ্ভাস বেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওকে, সে কোনো রেসপন্স করছে না, এবং তাকে আমরা ডাকছি, সে আমাদেরকে তাকাচ্ছে না, সে ওই ঘরের দরজার দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। ওকে, সে কি দেখছে না দেখছে আমরা সত্যিই জানি না, সেটা এখনো হয়তো পাজল হতে পারে আমাদের কাছে। তখন ওকে যখন আমরা ডাক দিই, তখন সে হঠাৎ করে তার নিস্তব্ধতা ভাঙে, এবং সে বলে যে কি হচ্ছে, সেই বলছে যে কি হচ্ছে। তখন আমরা বললাম ঘোস্ট ডিটেক্টর অ্যাপটা কই, তুই দেখ। তখন বলছে হ্যাঁ চল চল আবার। তারপর একটু দাঁড়িয়ে, তো বেশ একটা গা ছমছমে একটা পরিবেশ, আমরা চলে আসি। তারপর যখন ওই কলেজ এমবি কলেজ চত্বর থেকে আমরা বেরিয়ে আসি, এবং আমরা যখন ফোনটা সুইচ অন করতে যাই, ফোন সুইচ অন হয়, কোনো রেকর্ডিং কিছু হয়নি, কিন্তু ফোনে 100% চার্জ ছিল। এবং অবাক করার বিষয় যেটা, যে উদ্ভাস তখন কিছু একটা লিখলো ওর খাতায়, একটা নাম বা কি জানি না, এটা এমনি লিখলো স্পন্টেনিয়াসলি লিখলো, কিন্তু ওর হাতের লেখা আর ওই লেখার মধ্যে একটু তফাৎ ছিল। আচ্ছা, নামটা কি লিখেছিল? ওটার সঙ্গে ইংলিশে কিছু একটা লিখেছিল। তখন হয়তো ওই জিনিসগুলো আমরা এতটা বুঝতে পারি না, কারণ 11-এ ছিলাম। তখন থেকে বেশ ওই জিনিসটার প্রতি আরেকটু এক্সাইটমেন্ট শুরু হয়, কিউরিওসিটি শুরু হয়। আমরা এতটাই মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি, যে তার ঠিক পরবর্তী রোববার আমরা আবার ডিসিশন নিয়ে আমরা ওইখানে যাব, সেম জায়গায়। আমরা তখন একটু নিজেদেরকে একটু ওই সিরিয়ালের তান্ত্রিকের মতো নিজেদেরকে প্রিকশন করতে শুরু করি। একটু সর্ষে, ওই যে যা হয় যে ভূত তাড়ানোর জন্য যে জিনিসগুলো দরকার, নজর কাটা, এগুলো আমরা কালেক্ট করতে শুরু করি রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে, মা নিজে কোনো দেখে। আচ্ছা, সেইগুলো সম্পর্কে আইডিয়া কোত্থেকে ছিল? মানে এই যে বলে না যে আমরা অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে ভূত তাড়াই, আবার একটা কথাই আছে যে সর্ষের ভেতরেই ভূত থাকে, তাই না? তো এই যে সর্ষে যে ভূত তাড়ানোর কাজে লাগে, এই কথাগুলো তখন তোমরা কিভাবে সার্চ করে, মানে এটা কিভাবে জানলে? সত্যি কথা তখন জানতাম না, তখন নেহাতি সিরিয়াল, আচ্ছা সিরিয়াল থেকে যতটুকু জানা যায়, সিনেমা নেহাতি ওই জিনিসটা, কিন্তু অনেক পরে জেনেছি যখন এটা নিয়ে কাজ করতে শুরু করি, বা ওই যে বললাম যে জিনিসটা নিয়ে যত গভীরে আলোচনা করতে শুরু করি, তখন জানলাম যে ঠিক এই জিনিসটা দিয়ে হয়, বাট এটা অনেক লং প্রসিজার। বাট হ্যাঁ, তখন ওই একটু লুকিয়ে। এবার একদম তান্ত্রিকদের মতো তো আমরাও অতটা পারি না, হয়তো তার ছিটে ফোটা হয়তো 0.1%, 0.2% মেবি হয়তো আমাদের কাছে রয়েছে। তো ওই সেই জিনিসটা নিয়ে কাজ, মানে তখন আবার যাই, বাট যে কোনো কারণবশত আমাদের আর যাওয়া হয়নি ওই জায়গায়। আর মানে ভূত চায়নি যে তুমি ওইখানে গিয়ে তাদেরকে উৎপাত করো। আমি শুনেছি যে তুমি বরাবরই বিভিন্ন মানুষের জীবনে উৎপাত করে থাকো, এটা নতুন কোনো ব্যাপার নয়। এমন কথা মোটেই নয়। আচ্ছা, এইবার একটা কথা আমাকে বলো, যে ভূত যেমন ধরো আমাদের শরীরে একটা আত্মা বা সংস্কার যাই হোক একটা রয়েছে, কখনো কখনো আমরা বলি না যে আমাকে ভূতে ভর করেছে, বা আমরা কাউকে দেখে বললাম যে তাকে বোধহয় ভূতে ধরেছে। এই যে আমার ভেতরে অলরেডি একটা কিছু ছিল, তারপরে ভূতের এমন কি ব্যাপার ছিল, বা ওই আত্মাটার বা সোলটার কি এমন জিনিস ছিল যেটা আমার উপর অতটা হাবি হয়ে গেছিল, বা আমার ভেতরে আমি কি অত জায়গা ক্রিয়েট করে রেখেছি যে এখানে আমি থাকা সত্ত্বেও আরেকজন এসে আমার ভেতরে ঢুকে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণানন্দ আগমবিশ, যিনি প্রথম কালী মূর্তি
তৈরি করেছিলেন। এবং তার পরবর্তী পর্যায়ে অনেক তন্ত্রসার যারা লিখেছিলেন, যে তাদের মতে ওরা দেখেছেন যে আমাদের সাধারণত 3 ধরনের আমরা আত্মার আমাদের উল্লেখ আছে শাস্ত্রে: পরমাত্মা, জীবাত্মা, প্রেতাত্মা। আচ্ছা, পরমাত্মা বলতে ঈশ্বর, জীবাত্মা বলতে আমরা, আর যাদের গতি হয়নি তারা প্রেতাত্মা। সাধারণত প্রেতাত্মারা ওই যে যেটা দেখায় যে পজেস করা, ওইভাবে তারা পজেস করতে পারে না। আচ্ছা, আমরা আমাদের অজান্তে অনেক রকমের কাজকর্মের সাথে যুক্ত হয়ে যাই, যেটা আমরা জানি না। আমাদের অনেক রকমের 16 সংস্কার থাকে যেগুলো আমরা জানি না। তো সেগুলো করার কারণ বশত যে প্রেতাত্মারা থাকে, যেখানে নেগেটিভ এনার্জিস থাকে। কারণ কেননা ভূত প্রেত যেটা, সেটা সাহিত্যে বা গল্পে হলেও বাস্তবে বা যারা ওই তত্ত্বটা নিয়ে যারা কাজ করে তাদের কাছে এনার্জি, ওকে, একটা এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। আমাদের দেখবে যে মা ঠাকুমারা বলতেন যে সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই বা চুল ফেলতে নেই, বা অনেকে বলে যে রাস্তার মধ্যে কাপড় ফেললে ওটাকে পা দিতে নেই বা ওই রকম। অ্যাকচুয়ালি আচ্ছা, এটার পেছনে কারণটা তাহলে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা খুব একটা যে কুসংস্কার বলবো না, কুসংস্কার বলতে কিচ্ছু হয় না। যারা লোকসংস্কৃতি নিয়ে কাজ করে তাদের কাছে কুসংস্কার বলতে কিছু না, সবটাই সংস্কার। কিন্তু একটা সংস্কার যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ওকে, মানে নেগেটিভ এনার্জিটাকে, যেমন পজিটিভ এনার্জিটাকে আমরা কাজে লাগাই, আমরা ভোলেনাথজিকে পুজো করি, আমরা হনুমানজিকে করি, আমরা গণপতিজিকে পুজো করি, সেম ভাবে তো নেগেটিভ এনার্জিকেও তো আমরা পুজো করি। হয়তোবা আমরা ওইভাবে করছেন, যারা তন্ত্রবিদ্যা করছে সবাই কি মা কালীকে তুষ্ট করছে? সবাই তো করছে না। কিছু লোক তো যারা প্রেতেও তো সাধনা করছে। সবাই কি শ্মশানে গিয়ে কি মা মা করছে? সবাই তো মা মা করছে না। অনেকে তো নেগেটিভ এনার্জিকেও তারা করছে। এই যে নেগেটিভ এনার্জিটাকেই যখন কাজে লাগানো হয়, তো সেটাকেও তো একটা শক্তিকে তো বাধা এত সহজ ব্যাপার না। একটা যে কোনো শক্তিকে, তাহলে ধরো আমি যদি সন্ধ্যেবেলায় চুল মানে আঁচড়াতে শুরু করি, বা ধরো আমি যদি কোনো একটা কাপড় ওরম রাস্তায় ফেলে দিই, তো সেটা দিয়ে আমি কিভাবে ব্ল্যাক ম্যাজিকটাকে অ্যাপ্লাই করে মানে কি করতে পারবো? ওই রকম না। ব্ল্যাক ম্যাজিক যেটা, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে সবথেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে বশীকরণ, যেটা সবাই বলে। আচ্ছা, কিন্তু বশীকরণ অরিজিনালি যেটা, ওই যে ভূতকে বশ করা যায়, এনার্জিকে বশ করা যায়। আমার পুরনো প্রেমিকাকে বশ করতে পারবো? চেষ্টা করে দেখতে পারো। ওকে, ঠিক আছে, এটা আমরা পডকাস্টের পরে তোমার সঙ্গে সেটা আমরা আলোচনা করব। সেটা সবাইকে রিভিল করা যাবে না, তাহলে সবাই যদি সবার এক্স কে এইভাবে বশ করে নেয় তাহলে কিন্তু দুনিয়াটা এবার উল্টে যেতে পারে। চলো কন্টিনিউ। তখন মানুষ আমাকে একদম ধরে আচ্ছা করে দেবে। তো যেটা বলছিলাম যে বশীকরণ যেটা হয় বা যেটা দেখায়, বশীকরণ জিনিসটা এত সোজা নয়। যদি সত্যিকারের বশীকরণ হতো তাহলে তো মিনিস্টারকেও বশীকরণ করা যেত, রাইট? সেটা আচ্ছা, কাউকে বশীকরণ করতে গেলে তার কি কি জিনিস আমার প্রয়োজন? সাধারণত যেটা হয় যে অ্যাকচুয়ালি বশীকরণ হয় না, সম্মোহন হয়, জাস্ট একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করা। অনেক রকমের প্রসিজার আছে, বাট বেসিক্যালি যেটা হয় যে বিভিন্ন রকমের, ওই যে বললাম যারা এগুলো নিয়ে বই করেছেন, বৃহতন্ত্রসারে যে উল্লেখগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি যেটা হচ্ছে চুল, নখ, কিংবা মেয়েদের কিছু বিশেষ সময়ে থাকে, ওদের ওই সময় চলাকালীন যদি কোনো শরীরের যদি কোনো অংশ যদি পাওয়া যায়, তখন সেটা নিয়ে একটা সম্মোহন করা। এবং সেম ছেলেদের ক্ষেত্রে তাই হয়, চুল, নখ বা তাদের শরীরের কোনো অংশ নিয়ে ওটা করা যায়, বা কাপড়ের টুকরো টুকরো নিয়ে করা যায়। কিন্তু যেটা হয় যে বশীকরণ, যেটা ওই যে বলে যে টিভি সিরিয়ালে যেরকম দেখায়, বশীকরণ করে পুতুলের মধ্যে বেঁধে দিল, তারপর ওটাকে নাচাচ্ছে, ওই রকম ভাবে হয় না। একটা সম্মোহন হয়, একটা এনার্জি থাকে, তোমাকে কানেক্ট করা হয়। কিন্তু আমরা যেমনটা শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কেউ কারোর ক্ষতি করতে পারে, মানে কিছু একটা জল পড়া দিল, তেল পড়া দিল, দিস এন্ড দ্যাট, তাবিজ কবজ, এরকম যদি কিছু একটা দেয় সেটা করা যেতে পারে। ওইভাবে কি এনার্জিটা কাজ করে? মানে ওই এনার্জি, ধরো আমি এখান থেকে কোনো একটা নেগেটিভ এনার্জি ছাড়লাম, এবং সেই এনার্জিটা কারোর উদ্দেশ্য করে ছাড়লে পরে সেটা ওইখানে গিয়ে তার অ্যাকচুয়ালি ক্ষতি সাধন করছে, এটা কি আদৌ বাস্তবে সম্ভব? যদি হয় সেটা কিভাবে হচ্ছে? দেখো, ওই যে বললাম আমাদের চোখে দেখার বাইরেও অনেক কিছু থাকে যেটাকে আমরা উপলব্ধি করতে পারি, যেটাকে আমরা হয়তোবা, তখন কি আমরা এই নেগেটিভ এনার্জিটাকে ইউজ করছি? মানে এই যাদের ধরো মুক্তি হয়নি বা গতি হয়নি, এই ধরনের কাউকে একটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা করা হচ্ছে, প্রলোভন দেওয়া হয়। প্রেতাত্মা যারা, তাদেরকে আমরা যখন তাদেরকে নেগেটিভ কাজ করা, অ্যাকচুয়ালি তাদেরকে প্রলোভন দেওয়া হয়। ওকে, প্রেতাত্মা যেটা হয়, আমাদের মৃত্যুর পর আমাদের জীবাত্মা কিন্তু পরমাত্মার সাথে কানেক্ট করার চেষ্টা করে। কিন্তু খুব একটা যদি ভুল না, মানে খুব একটা না, আমি যেটা খুব বিশ্বাস করি, যেটা সবাই বিশ্বাস করবে আমাদের অডিয়েন্সরা, যে কর্মা,
কর্মা ইজ এ মোস্ট পাওয়ারফুল জিনিস, যেটা আমরা সবাই এখন কর্মার পেছনে কোট এন্ড আনকোট কর্মা ইজ এ বিচ। সবাই মানে ইয়ং জেনারেশন জেড জেনের সবাই মোটামুটি এটাই বলছে। কর্মা 100% বিলিভ করা হয় যে আমরা যেটা আমাদের ভালো কাজ বা খারাপ কাজ যেটাই আমরা করি সেটা ব্যাক করে, কর্মা ইজ ব্যাক। তো সবার ক্ষেত্রে কি হয় যে তার লাইফের প্রারব্ধ কর্মা অনেকগুলো থেকে যায়, যেটা হয়তোবা তার লাইফে কমপ্লিট হতে পারে, মানে যেগুলোকেও বার্ন আউট করতে পারেনি, যে কর্মার যেই পার্ট গুলো বার্ন আউট হয়, বার্ন আউট করতে পারে, সেগুলোর জন্য ও এবার ঘুরতে থাকে বা হয়তো নতুন আরেকটা বডির জন্য একদম। আরেকটা লেখা আমার এখন যেটা আমি পেয়েছিলাম অনেকদিন আগে, আত্মা তখনই হয় যার ইচ্ছে থেকে যায়। আচ্ছা আচ্ছা, ওই সেই অতৃপ্ত কথাটা থেকে আবার চলে আসে, মানে অতৃপ্ত কোনো একটা ইচ্ছে বা ডিজায়ার্স রয়ে গেছে, তার থেকেই ওই রকম ভাবে চলে আসছে। আত্মা মানে ইচ্ছে থেকে যায়, অতীতে ইচ্ছে থেকে যাচ্ছে, সেগুলো রয়ে গেছে, তার থেকে আত্মা কথাটি আসছে, এবং আত্মা থেকে অতৃপ্ত। কোথাও না কোথাও সবগুলো আমাদের সাহিত্যের সাথে ভীষণ কানেক্টেড। আমরা জানি সমাজ আর সাহিত্য একই পয়সার এপিট ওপিট, যেটা সমাজে হয় সাহিত্যে হয়তো বা সেটাকে একটু বেশি করে দেখানো বা একটু কম করে দেখানো, বাট যেটা বাস্তব। আমি জাস্ট তোমাকে এখন এই প্রশ্নটা করতাম হলে যে প্রেত আত্মাটা বেসিক্যালি চায় কি, ওদের চাওয়াটা কি? এবার একটা প্রশ্নের উত্তর আমাদের কাছে একদম কনফার্ম যে ওরা ওদের জীবনে মুক্তি চাইছে, ওদের যেই কর্মা বা যেটাই আমরা বলছি যে যেটা রয়ে গেছে ওটাকে ওরা বার্ন আউট করতে চাইছে। কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে দেখেছি যে আমাদের সিপাহীজলার কাছাকাছি একটা রাত্রেবেলা, এবং ওই জায়গাটা একটু ভৌতিক, তো সেখানে দেখা গেছে আমারই পরিচিত একজনের আর কি রাত্রেবেলা উনি যখন দিক দিয়ে ফিরছিলেন আর কি, গাড়ি দাঁড় করানো, উনি দাঁড়িয়েছিলেন সেখানে, এবং ভূত এসে ওনাকে এত জোরে মেরেছে, মারতে মারতে ওর মানে পুরো গাল ফুলে গেছে, লাল হয়ে গেছে। এই ঘটনাটা কেন হলো? মানে ভূত ওর শরীরটা নেওয়ার চেষ্টা করলো না, আবার ওইখানে ঢোকে ওকে কোনো পজেস করার চেষ্টা করলো না, কিন্তু তার উপরে ভীষণ রকম ভাবে আক্রমণ হলো। এবার এটা কি আদৌ ভৌতিক আক্রমণ নাকি কি হলো ব্যাপারটা? আচ্ছা, এই কথাটা তুমি যেহেতু বললে, আমার এই কথাটার সাথে আমার বেশ ঘনিষ্ঠ একটি লেখা মনে পড়ছে। আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জানি মহালয়া, কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে লেখালেখি করতেন, এবং কলকাতা থিওসফিক্যাল সোসাইটিতে উনি নিয়মিত লেখালেখি করতেন। আচ্ছা, এবং আমাদের সাহিত্যে সাধারণত দুজন সাহিত্যিক আছে যারা ভৌতিক জিনিস নিয়ে তার রীতিমতো কাজ করতেন এবং লেখালেখি করতেন। তার মধ্যে একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দ্বিতীয়জন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার তারানাথতান্ত্রিক ওই সিরিজটা ওনার জীবনের অংশ। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উনি যখন 1928 খ্রিস্টাব্দে উনি যখন গারস্টিনে উনি যখন চাকরি করতেন, তখন ওনার জীবনে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। উনি তার সাহেবী ভূত বলে একটি ছোট গল্পে লিখেছেন যে যেই গির্জার পাশে যেখানে রেডিও সেন্টারটা হয়েছিল তৎকালীন সময়ে, তার 3 তলায় একটি রুম ছিল যেখানে ওনারা বসে গল্প করতেন। কিন্তু হঠাৎ ওই 3 তলার থেকে নিচতলা নামার যে সিঁড়ির পথে প্রথম দিকে যারা সেই সময় যারা বডিগার্ড ছিল বা সাহেবরা ছিল, তারা বড়বাবুকে দেখতে পেতেন। আচ্ছা, বড়বাবু বলতে সাধারণত বলছি যে যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু ওইখানে যে উনি বড়বাবুর কথা উল্লেখ করেছিলেন, বড়বাবু বলতে ওই বাড়ির মালিক বড়বাবুকে। আচ্ছা, বড়বাবু কিভাবে মারা গেছে কিংবা তার মৃত্যুর কারণ উনি কোথাও স্পষ্ট করে লিখেননি, কিন্তু বড়বাবুকে উনি দেখতে পেতেন। এবং বড়বাবু নাকি কাজের ক্ষেত্রে ভীষণ পাঞ্চুয়াল ছিলেন, এবং ওইখানে মেহেরবান করে একটি চরিত্র পাওয়া যায়, যে মেহেরবান তার কাজ প্রপারলি করেনি দেখে বড়বাবু তাকে ঠাঁটিয়ে চড় মেরেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হয়তোবা সেটা ভয়টাকে কমানোর জন্য এটাকে একটু হাস্যকৌতুক আঙ্গিক দিয়েছে, কিন্তু ঘটনাটা বাস্তব। আচ্ছা, এবং বড়বাবুর গির্জার পাশেই তার ফুলের বাগান ছিল, এবং সেখানে কোট এবং লম্বা হ্যাট পরা একজনকে বৃষ্টির মধ্যে প্রায়শই ঘুরতে দেখা যেত। এবং বলা হয় যে বড়বাবু যখন জীবিত ছিলেন ওই বৃষ্টির দিনই তাকে জীবিত অবস্থায় দেখা গেছে। আচ্ছা, তারপর আর তাকে দেখা যায়নি। তো এইরকম ঘটনাও হতে পারে যে তুমি যে বলে সিপাহীজলা, হয়তোবা তার ওই জায়গাটায় বা ওই সিনটায় হয়তোবা এমন কিছু ঘটনা ঘটে গেছে যে সেইখানে আটকে পড়েছে। একটা বেলুনের মধ্যে যখন আমরা এয়ার ব্লো করি, বাতাসটা বাইরের দিকে যাওয়ারই চেষ্টা করে, কিন্তু ওই বেলুনে আটকে যায়। তো ওই ক্ষেত্রে কিন্তু একই রকম ঘটনা হচ্ছে, এবং সেইটাকে সেখান থেকে বেরোনোর জন্য ওইটা একটা রাস্তা ছিল মাত্র, মানে
সে হয়তো প্রসেস করতে পারছিল না বা কিভাবে হবে জানে না, সেই কারণে ওই রকম ধরনের আক্রমণ একটা হয়েছিল, শারীরিক আক্রমণ হয়েছিল। এইরকম অনেক হানাবাড়ি বা অনেক গল্পে দেখা যায়। এই যে হানাবাড়ির গল্প, আমার যতদূর মনে হয় যে যখন আমরা ভূত প্রেত নিয়ে একটু স্টাডি করি বা রিসার্চ করি, আমরা দেখেছি যে এই যেমন ধরো আমরা এখন এই ঘরে বসে কথা বলছি, এই ঘরের মধ্যেও আরো অনেক এনার্জিস রয়েছে, ঠিক আছে? তো হানাবাড়ি থেকে একটু বেশি ধরনের রয়েছে নাকি কি, মানে ওই কেন ওই জায়গাটার নাম হানাবাড়ি হঠাৎ করে হয়ে গেল? ফ্রয়েডীয় মনস্তত্ত্ব বলতে একটি ব্যাপার রয়ে গেছে যে কোনো ভূতের গল্প বা যে কোনো ভূতের সিনেমায় প্রথমে একটা গা ছমছমে একটা ব্যাপার থাকে, একটা পুরনো ভাঙা দরজা থাকে যেটা এইভাবে চ্যাঁ করে খুলে যায়, ঠিক আছে, তারপর ঝাড়বাতি একটা ঝমঝম, ওইগুলো তো জাস্ট সাউন্ড এফেক্ট, এটাকে ক্রিয়েট করা হয় একটা ভৌতিক গা ছমছমে ব্যাপার, যেটা তুমি মাঝে মাঝে তোমার হাসির মাধ্যমে ক্রিয়েট করে থাকো। অবশ্যই। একটু যদি আমাদের দর্শককে তোমার হাসিটা শোনাও। না সেটা যাই হোক, এই হাসিটাই বিভৎস হাসি। আগরতলায় যদি কোনো ফিল্ম প্রডিউস হচ্ছে ভৌতিক কোনো সিনেমায়, তাহলে ওর হাসিটা আপনারা নিতে পারেন, ওই বা যদি কোনো মহালয়ার শুট কোথাও হচ্ছে, ও সুরের হাসিটা যদি হয়, আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে অরিজিনাল ফর্ম, এটা আমার অরিজিনাল হাসি। আগেরটা ছিল রেকটিফাই করা, এটা অরিজিনাল। যাই হোক, তো এই যে হানাবাড়িটা সবটাই ফ্রয়েডীয় মনস্তত্ত্ব। ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং বাংলার সাহিত্যে ভূত আসার অনেক আগেই ফ্রয়েডীয় মনস্তত্ত্ব ভৌতিক লেখা শুরু করে দিয়েছিলেন। ঋকসুন্দর ত্রিবেদী তার আরেকটি লেখায় বলেছেন যে মহাকাব্যের মধ্যে ইলিয়াস এবং ওডিসি, গ্রিক মহাকাব্য কিন্তু একটি জায়গায় একটি পদ রয়েছে যেটার অ্যাকচুয়াল মিনিং বা ট্রান্সলেট করা যায়নি, এবং সেই ট্রান্সলেটটাকেই ভৌতিক বলে গণ্য করা হচ্ছে। আমাদের ভারতীয় মহাকাব্য যেগুলো রয়েছে, আমাদের ভারতীয় মহাকাব্যে আমি প্রথমেই বলেছি যে এনার্জি, আমাদের ভারতীয়রা এনার্জিটাকে রেকটিফাই মানে আইডেন্টিফাই করার জন্য তারা একটা আকার দিয়ে দিয়েছে। এটা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা মূল উদ্দেশ্য, কারণ ভারতীয়রা যে কোনো জিনিসকে তারা আকার বা ওই বিশ্বাস, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু বিভিন্ন উপদেশীয় বা মহাদেশীয় কাব্যের মধ্যে তারা সরাসরি তাকে আকার দিতে পারেনি, তারা কিছু শব্দ বা বর্ণ উল্লেখ করেছেন যেটাকে কোনো বাস্তবের সাথে যেটাকে মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে ওটা ভয়ের থেকে জাস্ট ওই শব্দগুলোর সৃষ্টি হয়েছে। আচ্ছা, অন এ লাইটার নোট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো মেল ঘোস্ট যারা রয়েছে তাদের নানা রকমের বাংলায় নাম রয়েছে, ব্রহ্মদৈত্য, পিশাচ, এই ধরনের কিছু কিছু নাম রয়েছে। মহিলাদের কথা যদি ধরি তাহলে ধরো ডাকিনী, যোগিনী, পেতনি, হ্যাঁ এই ধরনের, শাকচুন্নি, হ্যাঁ মেছভূত, গেছভূত, নানা ধরনের এই ধরনের ব্যাপার রয়েছে। অপঘাতে ধরো কুকুর বেড়ালো মরে, ওদেরও তো প্রেতাত্মা নিশ্চয়ই তৈরি হয়। ওদের ভূতের সঙ্গে কিভাবে, মানে ওদের কি ভূত তৈরি হয় নাকি শুধুমাত্র মানুষ বলেই ভূত তৈরি? একটা ইংরেজি বইয়ে আমি পেয়েছি যেখানে বলা হয়েছে যে রবিন হাস্ক তার পছন্দের কুকুরটি মারা যায় এবং উনি কোথাও যেতেন, উনি কাজে যেতেন, ওনার কুকুর নাকি ওনাকে কাজে বেশ খানিকটা পথ এগিয়ে দিয়ে আসতেন এবং ওনার যখন দেরি হতো ওই পথে কুকুরটা ওয়েট করতেন, নির্দিষ্ট সময় পর উনি পথে ওয়েট করতেন। এবং রবিন হাস্ক যখন গল্পের যে রবিন হাস্ক যে মেইন ক্যারেক্টারটা, সে লিখছে যে কুকুরটা মানে মারা যাওয়ার পরেও ওনার একদিন সত্যি সত্যি কাজ থেকে ফিরতে অনেকটা দেরি হয়েছিল এবং উনি ওনার কুকুর জোজোকে উনি দেখেছিলেন ওই চৌরাস্তার মোড়ে। আচ্ছা, কিন্তু সত্যি কথা বলতে যে পশু পাখিদের বা ওই যে অন্যান্য জীবের ভূতের কথা তেমন ভাবে উল্লেখ করা হয়নি, কারণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীব হয়তোবা মানুষ, তার কারণ তার বুদ্ধি বা মেধা কাজ করে, তো অন্যান্য জীবের ক্ষেত্রে সেই জিনিসটা হয়তোবা এখনো হয়নি, তাই তাদের মধ্যে কেউ লিখে যেতে পারেনি তাদের গল্প, যেমনটা আমরা আমাদের ক্ষেত্রে তৈরি করেছি। বা কিছু কিছু ক্ষেত্রে আমি আরেকটি বলছি যে সুকুমার সেন বলছেন যে ভৌতিক উপন্যাস সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে মানুষের সমাজের আকাঙ্ক্ষা, মানুষ যা বলতে পারেনি ভূতেরা তাই বলেছে। বাহ, খুব সুন্দর একটা লাইন। তোমার জীবনের অন্য আরেকটা ভূতের গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, আমি এমবিবি কলেজেরই ছাত্র, ওই একই জায়গায় আবার রোম্যান্স না, রোম্যান্স নাই, এখন টোটালি হরারে চলে এসেছি আমি। রোম্যান্সটা আমার মধ্যে আসেনি, যাই না, এই ভূত পেত্নী নিয়ে কাজ করতে করতে রোম্যান্সটা পিছনে, মানে ভূতেরা বলতে চাইছো যে রোমান্টিক নয়? না,
এই যে ওই গাছের মধ্যে বসে বসে যে ওদের কথোপকথন হয়, এই দেখলাম যে মেছো ভূত ওর বউকে এসে মাছ দিয়ে যাচ্ছে ধরে, এগুলো তাহলে মিথ্যা? সে হয়তো হতে পারে, কিন্তু আমি ভূতের প্রতি এতটাই ভালোবাসা চলে আসলো যে বাস্তব জীবনে রোম্যান্স। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার থিসিসের মধ্যে কোথাও এই যে ভূতরা সবসময় সাদা কাপড় পরে কেন, এই সাদা কাপড়টা ওরা পায় কোথা থেকে? মানে আমার আশেপাশে এত রঙের কালারফুল এত ব্র্যান্ডেড শোরুম রয়েছে, ওরা সাদা কাপড় কেন পায়? সে একটা ভীষণ ভয়ঙ্কর রকমের প্রশ্ন, সেটা নিয়ে আমিও কাজ করছি যে ভূতেরা কেন সাদা কাপড় পরে ভাই, ওদের তো কালারিং কাপড় পরতে ইচ্ছে করে। ওই যে আমি বললাম যে ভারতীয় সাহিত্যে ওরা আকার দিয়ে দেয়, এই যে মেছো ভূত বা পেতনি, ব্রহ্মদৈত্য, এগুলো মানে সাদা রংটা বোধহয় ওই কোনো একটা জায়গাতে যখন কেউ মারা যায় তাকে আমরা সাদা কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি, ওই ভয়টা থেকে বোধহয় সাদা, ওই সাদাটা সাদা বা কালো। কারণ এনার্জির ক্ষেত্রে যেটা হয় যে ব্ল্যাক এন্ড হোয়াইট, দোজ কালার্স আর মোস্ট অ্যাট্রাক্টিং এনার্জি। ছবির মধ্যে আমরা দেখি যে ভূত তোমার ক্যান্ডেল নিয়ে এক জায়গা থেকে এক জায়গায়, ও কি চোখে দেখতে পায় না, টর্চ লাইট ইউজ করতে পারে না, তো মোমটা জ্বালিয়ে দেয় কে ওকে? তাকে জিজ্ঞেস করতে হবে সে আসলে কেন। তুমি প্লিজ, আমার এরকম প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো আমি জানতে চাই, তুমি প্ল্যানচেট করে হোক বা যেমন করেই হোক সেগুলো উত্তর জানার চেষ্টা করো। আমি চেষ্টা করব। আর প্ল্যানচেট ব্যাপারটা কতটুকু সত্যি, মানে আমরা কি ওদেরকে সত্যি কি ডেকে আনতে পারি? মানে অনেকেই বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার যে ওনার মৃত্যু আদৌ হয়েছে কিনা, বা মানে কি হয়েছে, একটা লোক তো আর এত বছর বেঁচে থাকতে পারে না। তো এই যে ব্যাপারগুলো হয়, অনেক জায়গায় শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মাকেও নাকি ডেকে আনা হয়েছিল, এই ঘটনাগুলো কতটুকু সত্যি? প্ল্যানচেট ব্যাপারটা যদি তাৎক্ষণিক হয় তাহলে হয়তোবা সত্যি আমি মানব, কিন্তু একটা মানুষ 100 বছর আগে মারা গেছে, তার সোলটা পুরো ইউনিভার্সে কোথায় আছে কেউ জানে না, তাকে ডেকে এনে একটা প্রশ্নের আনসার দেওয়া এটা বেশি একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না। যদি হ্যাঁ এমন হয় যে একটা মানুষ মারা গেছে, তার এখনো 1 বছরও হয়নি, তখন যদি তাকে প্ল্যানচেট করে আনা হয় তখন হয়তোবা সেই জিনিসটাকে আমরা যুক্তিযুক্ত হিসেবে মানতে পারবো। কারণ কেননা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে যতদিন পর্যন্ত মারা যাওয়ার 1 বছর পর্যন্ত আত্মারা নাকি আমাদের পরিবর্গের কাছাকাছি, মানে যতদিন না পর্যন্ত তার ফাইনাল কাজকর্ম বা রিচুয়াল সবগুলো শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আত্মাটা ওই একটি নির্দিষ্ট চত্বরের মধ্যে থাকে। তো সেই জিনিসটা যদি হয় কিছুটা বিশ্বাসযোগ্য, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মাকে প্ল্যানচেট করে ডাকা হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত সেই জিনিসটা নিয়ে আমি সত্যি একটু সন্দেহ প্রকাশ করছি। এই কারণ পৃথিবীতে যদি মানে শাস্ত্রের মতো 84 লক্ষ যোনি আছে, ঠিক আছে, 84 লক্ষ জীব আছে। একটা মানুষ মারা গেছে প্রায় 10 বছর আগে, তার আত্মাটা কি এখনো সেই জায়গায় আছে? এখনো কি সেই আত্মা অবিনশ্বর? দেহটা নষ্ট হয়ে যায়, আত্মা অবিনশ্বর, আত্মা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। আমরা ভগবান বুদ্ধকে মানে রূপ পরিবর্তন হচ্ছে, তার দেহ পরিবর্তন হচ্ছে। আমরা ভগবান বুদ্ধকে জাতিস্বর হতে দেখেছি। ভগবান বুদ্ধ তার জ্ঞান বোধিবৃক্ষের নিচে সে তার পুনর্জন্মের কথাগুলো বলছেন। আমরা লেডি ডায়নাকে আমরা দেখেছি, লেডি ডায়না যিনি আমেরিকা শহরে মারা গেছিলেন, উনি পরবর্তীকালে গুজরাটে উনি আবারও জন্মগ্রহণ করেন এবং তার পুনর্জন্ম হয়। আত্মাটা অবিনশ্বর। আমরা ঢুকবো এবার আবার এমবিবি কলেজে, একদম একদিন যেতে হবে নিশ্চয়ই। তখন মানে তো আপাতত তোমার কথার মাধ্যমে তোমার ওই গল্পে আমরা ঢুকতে চাইছি যে এমবিবি কলেজে আমার এখনো ডেটটা মনে আছে, 2022 26শে সেপ্টেম্বর। তোমার স্মৃতিশক্তি খুব প্রখর, তা আমি জানি, কারণ কি যেই কথাগুলো তুমি আমাদের কথা বলার মাঝখানে বিভিন্ন এক্সাম্পল তুমি ইউজ করলে অতটুকু আমারও মনে থাকে না। না ওইটা এক্সাম্পল না, এগুলো ওই যে বললাম যে কাজ করতে করতে, ওই যে ভূতের প্রতি ভালোবাসা করতে করতে বাস্তব জীবনে ভালোবাসা। প্রেম বড় ভয়ঙ্কর, তুমি এগো। যাই হোক, এমবিবি কলেজের ওই ঘটনা 2022 26শে সেপ্টেম্বর। আমার পডকাস্ট যারা যারা দেখবেন, আমার বন্ধু বান্ধবরা অনেকেই আমাকে হয়তো বা ফোন করবে, তুই কেন কইছস কথাগুলা। তো হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। আমাদের ওই বছর 1 অক্টোবর আগমনী ছিল আমাদের। 26শে সেপ্টেম্বরের ঘটনা। আমরা রিহার্সাল করছি 4th ফ্লোরে। আমাদের রিহার্সাল চলছে, রীতিমতো আর্টের কাজ চলছে, ক্রাফটিং এর কাজ চলছে। আমাদের কলেজের একদম গ্রাউন্ড ফ্লোরে, আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আমাদের ওয়াটার রুম অ্যান্ড কেমিস্ট্রি ল্যাব আছে। সেই কেমিস্ট্রি ল্যাবে ওয়াটার রুমে আমরা জল আনতে যাওয়ার কথা ছিল। তো আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সংখ্যক বন্ধু বান্ধব বলছে যে দাদা তুমি কেন যাবে? আমার জুনিয়ররা বলছে যে আমরা যাই, গিয়ে জল নিয়ে আসি, তুমি এই ফাঁকে স্টেজ ডেকোরেশনটা তুমি দেখো। আমি বললাম ঠিক আছে যাবি যা। তো ওরা যায়, যথারীতি ওয়াটার রুমে যায়, ওরা
জল নেয় এবং ওরা আন্ডারগ্রাউন্ড ফ্লোর থেকে যখন ওরা ফার্স্ট ফ্লোরে আসে, ওরা হঠাৎ করেই একজন বিকটভাবে চিৎকার করে, মানে যারা গিয়েছিল তাদের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করছিল, চিৎকার করে এবং তাদের চিৎকার পাশাপাশি আরো 2-3 জন লোক সঙ্গে সঙ্গে আমাদেরকে, মানে যেহেতু আমরা হল রুমে কাজ করছি, আমাদেরকে ডাকতে আসে যে কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি নিচে চল। আমি যথারীতি নিচে যাই এবং একজন অলরেডি উইন্ডেড হয়ে গেছে, একজন অলরেডি তার মানে তার হাত পা মোটামুটি আঘাত টাঘাত লেগে গেছে, আরেকজন আমার সাথে কথা বলছে। আমার থেকে ওর ডিস্টেন্স 1 ফুটের একটু বেশি হবে। আমার ঠিক লেফট সাইডে মোটামুটি 2.5-3 ফুটের ডিস্টেন্স একটি কাঁচের জানলা। ওই সময় তখন বাজে মোটামুটি ওই সন্ধ্যে 6টা 6:30 নাগাদ একটা সময়। ওই সময় ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, দুম করে কাঁচের জানলা ভেঙে যায়। এমবিবি কলেজ কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো আপনারা কাঁচের জানলাগুলো পরিবর্তন করে দয়া করে কাঠের জানালা ব্যবহার করুন। আমি তখন দেখতে চাই যে এই ইটের টুকরোগুলো কোথা থেকে আসে। কন্টিনিউ প্লিজ। তো দুম করে কাঁচের জানালাটা ভেঙে যায় এবং কাঁচের জানালাটা ছিটকে আসে এবং ওর গায়ে লাগে। ও এভাবে ছিল, এখানে কাট পড়ে, এখানে কাট পড়ে, আর একটু হয়তো মানে ওই কাঁচের জানলায় পড়ার পর কাঁচের টুকরোগুলো এসে ওর শরীরে পড়ে, কাট পড়ে এবং ওর এখানে এবং এখানে ওকে সেলাই করতে হয়। মোটামুটি এখানে 4টা স্টিচ, এখানে 3টে স্টিচ লেগেছিল। সব থেকে বড় কথা, একটা মানুষের শরীরে হাত কাটলে বা পা কাটলে কতটা রক্ত বের হয় আমার সত্যি কথা জানা নেই, কিন্তু ওই সময় আমাদের রুম নাম্বার 101-এ আমরা জল দিয়ে ওয়াশ করছি আর রীতিমতো পরিষ্কার হচ্ছে না ব্লাড। আচ্ছা। আর সব থেকে বড়, মানে ব্লাড কি শুকিয়ে গেছে নাকি? না না, ফ্রেশ র ব্লাড। যত জল ঢালছি মনে হচ্ছে যেন ব্লাডটা বাড়ছে আমাদের কাছে, এই সময় একটা মনে হচ্ছে। আচ্ছা, মানে আমি দর্শকের ইয়ে থেকে বলছি, জাস্ট তোমাকে কাউন্টার করার জন্য, যে কোথাও এমন হতে পারে না যে জলটা দিয়ে তোমরা পরিষ্কার করেছিলে তার মধ্যে আয়রন রয়েছিল, আয়রন ওয়াটার থেকেও সেটা লাল হচ্ছে? জানি না, কিন্তু সেই সময় আমাদের ওই ভ্রমটা, আমাদের মনে হচ্ছিল যত আমরা জল দিয়ে পরিষ্কার করছি আমাদের মনে হচ্ছে যেন জলের কালারটা রেড হচ্ছে, রেডি থাকছে। জানি না ওটা আমি ওটা কি ভ্রম ছিল না কি ছিল, আমি সত্যিই জানি না। কোনো যে যেমনটা তুমি বললে যে আমরা একটা এনার্জির উপস্থিতি বুঝতে পারি, এমন কিছু কি তখন ওই মুহূর্তে ফিল করেছিলে? একটা ফ্রেশ ব্লাডের মানে কেটে গেছে, কিন্তু ওইখানে যে একটা স্মেল, আচ্ছা, OMG, এত মানে কি বলবো, যে অনেক দিনের ফিশ মার্কেট, ওকে, ফিশ মার্কেটে অনেক দিনের মাছ পচে গেলে যেই স্মেল, সেই লেভেলের স্মেল ছিল। এবং রীতিমতো ডান্সার অ্যান্ড মিউজিকে যারা ছিল তাদের রীতিমতো মানে ভমিটিং সিচুয়েশনে চলে এসেছে, ওদেরকে ধরে আমাদেরকে নামাতে হয়েছে। আচ্ছা, এবং এটা কি সেদিন রাতেরই ঘটনা? হ্যাঁ, কন্টিনিউ আমরা চলছে, কিন্তু ওরা তো মানে ওদেরও তো অবস্থা খারাপ, কারণ ওরা তো ভয়ে আতঙ্কে আছে, ওরা কিছু দেখতে পায়নি, জাস্ট ঘটনাটা ঘটেছে এবং ওরা ওই স্মেলটা তো বিভৎস স্মেল, আর ওই জলের যে সিনটা ওটাই দেখলো। আর এর আগে কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ওদেরকে কিন্তু আমরা সরিয়ে নিয়েছি এবং আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওদেরকে যখন আমরা নিচে নামাচ্ছি, ডান্সার যারা বা মিউজিশিয়ান যারা ছিল, ওরা এক একজনের অবস্থা ভীষণ রকমের খারাপ, ভীষণ রকম, ওরা রীতিমতো আতঙ্কে ছিল ওই সময়ে। এবং আমাদের গার্ড যিনি ছিলেন, একটু দূরে গার্ড রুম, আমরা গার্ডকে সঙ্গে সঙ্গে ডাকি এবং ডেকে ঝটপট তালা দিয়ে আমরা বেরিয়ে যাই। এবং পরদিন সবার ফার্স্টে আমি কলেজে যাই, আমি গিয়ে আমি দেখি যে ওই রুমে কি কেউ ইচ্ছে করে পাথর ঢিল মেরেছিল কিনা। কারণ আমার তখন একটা সন্দেহ, আমার তখনও একটা ছিল যে কেউ ইচ্ছে কেউ তো করতে পারে। আর যেহেতু কলেজ চত্বরের আশেপাশে তো অনেক রকমের জঙ্গল টঙ্গল থাকে, নোংরা পরিস্থিতি থাকে, হয়তোবা ওখান থেকেও স্মেল থাকতে পারে, আমার সেই রকম একটা চিন্তা ভাবনা হয়েছিল। আমি গিয়ে আমি দেখেছি যে রুম খুলে আমি দেখেছি যে কোনো ইট পাটকেল কিছু নেই। আর ওই সময় তো কোনো ঝড় ছিলই না, কারণ আমি স্টুডেন্টদেরকে বের করে ওদেরকে অটোতে তুলে ওদেরকে বাড়ি পাঠিয়েছি, ঝড় বৃষ্টি হলে তো ওই রকম কিছু একটা থাকতো, ওই রকম কিছু নেই। পরবর্তীকালে আমাদের স্যার ম্যাডামদের জানানো হয় এবং আমাদের যে আগমনী যিনি গাইড ছিলেন সেই ম্যাডাম ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই দিনের মানে 26 তারিখের পর থেকে 4টার মধ্যে সমস্ত প্র্যাকটিস সেরে ঝটপট
বাড়ি ফিরে যাও। মানে ম্যাডাম তখন রীতিমতো স্ট্রিক্ট, ম্যাডাম বলছে যে প্রয়োজনে অনুষ্ঠান ছোট করে হোক কিন্তু যাতে কেউ উইন্ডেড না হয়। এবং একটি বিষয় যে যারা উইন্ডেড হয়েছিল তাদের মধ্যে যে কোনো একজনের পায়ের এই গোড়ালির সাইডে একটা ধরো কেউ স্ক্র্যাচ করলে হালকা একটা স্ক্র্যাচ মার্কস এর মতো, হালকা একটা শেডস এর মতো একটা হয়েছিল। ছেলেটি বলছে যে না আমার ওই রকম কিছু না, আমি পড়ে গেছি ওই রকম, হয়তো বা সেই আতঙ্কের থেকে বা ভয়ের থেকে কিছু একটা বলছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে হালকা স্ক্র্যাচ মার্কস। এবং আমাদের আরেকজন জুনিয়র ছিলেন, সে ওইগুলো ছবি তুলেছে, সে আমাকে ছবিগুলো দেখিয়েছে। অ্যাজ এ কোইন্সিডেন্ট, সেটা কি নেহাতি কাকতালীয় না সেটা নেহাতি সত্যি আমি জানি না, তার ফোনটা নষ্ট হয়ে যায়। আমার খুব ইচ্ছে ছিল সেটাকে, সেই ছবিগুলোকে আরেকটু দেখা, আরেকটু অ্যানালাইজ করা, কিন্তু সেটা কি নেহাতি কাকতালীয় জানি না, কিন্তু ফোনটাও নষ্ট হয়ে যায়। আমি দাদার কাছে জানতে চাইবো তোমার জীবনে ভৌতিক কি, কারণ এমন কোনো মানুষ নেই যাদের লাইফে ভৌতিক বা গা ছমছমে এক্সপিরিয়েন্স হয়নি। আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল, আমরা তখন উত্তরাখণ্ডের কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, জাগেশ্বর বলে একটা জায়গায় আছে মন্দির, শিবের মন্দির, আমরা সেখানে যাচ্ছি। যাওয়ার পথে সেখানে রাতের বেলা ক্যাম্প কুরিয়া বলে একটা জায়গা রয়েছে, তো আমরা ক্যাম্পিং করার জন্য আমরা একটা রাত বেছে নিয়েছিলাম যে আমরা সেখানে থাকবো। আর ক্যাম্প কুরিয়াটা হচ্ছে ধরো এই যদি আমার মেন রোড হয় তাহলে মেন রোডের থেকে এইদিকে একটা ঢাল মতো নেমে গেছে, ওইদিকে অল্প একটু রাস্তা গিয়ে সেখানে হচ্ছে ক্যাম্প কুরিয়া জায়গাটা, আর তার পাশে হচ্ছে একটা বিশাল বড় পাহাড়। আমরা একটা যে রাতটা বেঁচেছিলাম সেটা একটা পূর্ণিমার রাত ছিল। তো পূর্ণিমার রাতে আমরা সেখানে তোমার আমার দুই বন্ধু, আমরা টোটাল 4 জন ছিলাম সেখানে, আর সাথে ছিল গাড়ির চালক, ড্রাইভার, আমরা মিলিয়ে সেখানে 5 জন সেখানে ছিলাম। তো সন্ধ্যের দিকে যেটা হচ্ছিল, আমরা সেখানে গান বাজনা করছি, খাওয়া দাওয়া চলছে, আর তার পাশে তোমার এই একজন ওই ক্যাম্পেরই একজন লোক বসে আমাদেরকে বিভিন্ন ধরনের গান শোনাচ্ছিল, এই বিভিন্ন ধরনের গান, সেটা ভজন হচ্ছিল, কখনো কখনো অন্য ধরনের গান হচ্ছিল, হিন্দি বলিউড সংস হচ্ছিল, এই করে করে রাতটা কাটছিল। 10টা 10:30 নাগাদ যখন তোমার হয়, তখন আমরা বলছিলাম যে ডিনারটা করে নিই, ডিনার করে আমরা একটুখানি আশপাশটা ঘুরে তারপর আমরা চলে আসবো, শুতে চলে যাব। সে অনুযায়ী খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পর আমরা কি করি, সাইডের দিকে এই ক্যাম্প কুরিয়ার রাস্তাটা ঠিক যেখানে শেষ হয়েছে আর কি, ওদের বাউন্ডারি পাহাড়ের জায়গা, তো সেইখানে সেরকম ভাবে ওই পাঁচিল দেওয়া টাওয়া থাকে না বা বেড়ারও কিছু থাকে না আর কি, এমনি খোলা রাস্তা, মানে সেখান থেকে জঙ্গলটা স্টার্ট হয়ে গেছে। এবার আমরা কি করেছি, আমরা সেই 4-5 জন মিলে সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কিছু দূর যাওয়ার পরেই, জঙ্গলের কিছুটা দূর যাওয়ার পরেই না হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ করতে শুরু করে, আর আমার সারা শরীরের মধ্যে মনে হচ্ছে যেন প্রচন্ড ঠান্ডা লাগছে, একটা ভীষণ একটা ওই বললাম না সেই এনার্জির একটা কিছু একটা ব্যাপার। আমার কাছে মনে হচ্ছিল যে কেউ একটা বলছে যে তুই আর ওইদিকে যাস না, ভেতরে যাস না, ভেতর থেকে কেউ একজন আমাকে বলছিল। তো আমি আমার আশেপাশে যারা রয়েছে বন্ধুরা, ওদেরকে বললাম যে আমার কেন যেন মনে হচ্ছে আর ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, চলো আমরা ফিরে যাই, কারণ কি অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন। আমরা যথারীতি আবার মানে ফিরতে শুরু করলাম। ফিরতে 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 আমরা আবার ওই যেই জায়গাটায় আসলাম, আমরা যেখানে আমাদের ক্যাম্পিংটা রয়েছে তার পাশে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম, বনফায়ার হচ্ছিল, কারণ কি প্রচন্ড ঠান্ডা ছিল তখন, অলমোস্ট 2 to 3 ডিগ্রি সেলসিয়াস এরকম চলছিল আর কি তখন। তো আমরা মোটামুটি সোয়েটার চাদর গায়ে দিয়ে বসে আমরা এবার নিজেদের মতন গল্প করতে শুরু করেছি। পূর্ণিমার রাত তো ভীষণ রকম ইচ্ছে হচ্ছিল যে একটুখানি যদি মেডিটেশন করতে পারতাম, একটু একটা এরকম, পূর্ণিমার রাতে কানেকশনটা খুব ভালো হয় এরকম আর কি ব্যাপার। তো হঠাৎ করে এরকম হয়েছে কি, একবার সবাই মিলে মেডিটেশন করছে বসে, সবার চোখ বন্ধ। আমি সচরাচর যখন আমি মেডিটেশনে বসি আমার চোখ বন্ধই থাকে, কখন আমি খুলি না খুব বেশি একটা। হঠাৎ করে আমার কেন যেন মনে হলো আমার পেছন দিকে আমার আশেপাশে কিছু একটা ঘোরাঘুরি করছে। আমি ভয়েই কি চোখটা খুললাম না কেন চোখ খুললাম জানি না, কিন্তু আমি চোখ খুললাম, খুলে দেখলাম যে সাদা কাপড় পরা একটা কিছু, ওই সেই আবার সাদা কাপড় সাদা কাপড় পরা একজন এই দিক থেকে ওই দিকে শার্ট করে সরে গেল। আমি মুহূর্তের মধ্যে মনে হলো যে আমি হয়তো ভাবছি বেশি কিছু, সেই কারণে আমি হয়তো চোখে ভুল দেখছি, ওরকম কিছু হওয়ার নয় বলে আমি আমার চোখ বন্ধ করে বসে রইলাম কিছুক্ষণ। এই করতে করতে ধরো মোটামুটি রাত 2:30 কি 3টে হয়ে গেছে, আমরা বাইরে এই কুয়াশার মধ্যে বসে গল্প করছি, করতে 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 একটা সময় আমরা সবাই একটু টায়ার্ড ফিল হচ্ছে, সবাই বলছে চলো এবার ঘুমানো যাক। এবং ওই সময়টা না ক্যাম্পে খুব বেশি আর অন্য লোকজনও ছিল না, ওই রেস্টুরেন্টের লোকজন ছাড়া আমাদের এই সাইডের ক্যাম্পটাতে তো আর কোনো লোকজনই ছিল না, আর অন্য সাইডে ধরো আর 2-3টে ফ্যামিলি যদিও বা থাকে, কিন্তু আমাদেরকে ওরা কোনো ধরনের ডিস্টার্ব করছিল না বা ওরা ওদের মতন এনজয় করছিল, আমরা দেখতেও পাচ্ছিলাম না।
দেন আমি ফিরে আসলাম আমাদের ক্যাম্পের মধ্যে। এবার দুটো ক্যাম্প নেওয়া হয়েছিল, একটার মধ্যে আমি আর আমার আরেকটা বন্ধু, আর অন্যটার মধ্যে আমার আর 2জন বন্ধু আর কি, এই রকম ভাবে শোয়া হয়েছে। তো আমরা এসে শুয়েছি যখন খাটের মধ্যে, এবার খাট বলতে কি একটা কাঠের ধরো একটা ছোট একটা খাটিয়া মতো আর কি, খুব সাইজে ছোট, এবং সেখানের মধ্যে মোটামুটি 3টে ব্ল্যাঙ্কেটের নিচে আমরা শুয়েছি, এতটা ঠান্ডা ছিল, 3টে ব্ল্যাঙ্কেট ছিল তার মধ্যে আমরা শুয়েছি। হঠাৎ করে রাত তখন কটা বাজে আমি ঠিক জানি না, আমি কানের মধ্যে একটা জল পড়ার শব্দ, মানে ঝর্ণার জল পড়ার শব্দ শুনতে পাচ্ছি। আর আমার শরীরটা না, আমি একটা মনে হচ্ছে যে আমি একটা তোমার ইসের মধ্যে, জঙ্গলের মধ্যে মরা পাতা যেরকম পড়ে থাকে না, ওই মরা পাতার মধ্যে আমি শুয়ে রয়েছি, পাতাগুলো আমি যখন এরকম করে নড়ছি মচমচ মচমচ করে শব্দ হচ্ছে, আর আমার আশেপাশে প্রচন্ড মানে জঙ্গলি জীবজন্তুর আমি শব্দ শুনতে পাচ্ছি। কোথাও বোধহয় মনে হচ্ছে এই শিয়াল ডাকছে, কোথাও মনে হচ্ছে যে দূর থেকে বোধহয় কিছু একটা হাতি ডেকে উঠলো, প্রচুর পাখির শব্দ ওরম আমি শুনতে পাচ্ছি। তো আমি চোখ বোঝা অবস্থাতেই, মানে আমি বুঝতে পারছি যে আমি ওই জায়গাটায় শুয়ে আছি, আমি চোখ খুলতে পারছি না, এবং আমার শরীরটা এরম ভাবে স্টিফ হয়ে গেছে যে আমি মানে ওঠার চেষ্টা করছি কিন্তু আমি উঠতে পারছি না। এবং আমি আমার পাশের যে শুয়েছিল, আমি ওর নাম ধরে ডাকছি যে ও কি আমার কথা শুনতে পাচ্ছে কিনা, দেখলাম যে কোনো রেসপন্স নেই। এই করতে করতে না কখন আবার আমার চোখ লেগে গেল, কি হলো কিছু বুঝতে পারলাম না আমি। আমার যখন সকালবেলা ঘুম ভাঙলো আর কি, আমার যখন সকালবেলা ঘুম ভাঙলো, আমি কাল রাতের কথা একদম মানে ভুলেই গেলাম আর কি, যে কি হয়েছিল অ্যাকচুয়ালি আমার সঙ্গে। তারপর আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে মানে যখন আমি ওয়াশরুমে গিয়ে যখন আমার শরীরে জল দিয়েছি না, আমার পায়ের মধ্যে, দু পায়ের মধ্যে, গোড়ালির কাছাকাছি, মানে পায়ের এই জায়গাটার সামনের দিকে আর কি, প্রচন্ড জল ছিল, মানে এত জল, মানে আমার মনে হয় যেন কেটে গেলে পরে যদি তাতে নুন ছিটিয়ে দাও যেমন জলে, এরকম ভাবে জল ছিল। তো তখন আমি ঘরে আসলাম, মানে ওয়াশরুম থেকে যখন আবার ক্যাম্পের ভেতরে আসলাম, এসে ঘাটে বসে তোমার পাটাকে এরকম ভাবে মুছে দেখি একদম পুরো একটা আঁচড়ের দাগ, এই পায়েও সেম ওই পায়েও সেম, এবং দুটো পায়ে সেম জায়গায় সেম ভাবে আঁচড়ের দাগ। এইদিকে ওপরে 4টা নখ না জানি 3টে নখ ছিল, আর এইদিকে নিচের দিকে একটা, টোটাল 4টা এরকম নিশান আর কি। এবং আমি জানি না এখন আমার কাছে ওই ছবিটার আছে কিনা, আমি তখন ওই সময় আমার পায়ের একটা ছবি তুলে রেখেছিলাম, দর্শক বন্ধুদেরকে যদি থাকে আমি শেয়ার করবো, বাট এটা আমার পুরোনো মোবাইলে, আমি জানি না এখনো ছবিটা আছে কিনা। এবার কি হয়েছে, দুটো পায়ে সেম সেম জায়গায় কেমন করে হতে পারে, মানে এটা মানে আমি আজ পর্যন্ত এটা কোনো এক্সপ্লেনেশন পাইনি। তারপরে তোমার আমি যার পরনায় আমি মানে একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম যে কি হয়েছিল রাতের বেলা অ্যাকচুয়ালি। তখন আমি বেরোলাম, যখন ওইখান থেকে বেরিয়ে ওই রাতের বেলা ওদের যে কেয়ারটেকাররা থাকে বা যারা রেস্টুরেন্টের কাজ করছে ওদের সঙ্গে কথা বলে আমি ঘটনাটা শেয়ার করলাম যে দাদা কাল রাতে এমন এমন হয়েছে আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে এমন হয়েছে। তো উনি হিন্দি ভাষায় আমাকে বলছেন আর কি যে আপনি খুব জোর বেঁচে গেছেন, কারণ কি এই জায়গাটা একটু হন্টেড, আপনি রাতের বেলা জঙ্গলের ওদিকে গেছেন এবং ওইখানে এরকম হয়, মানে অনেক যারা ওইদিকে গেছে তারপরে কেউ আর ফিরে আসেনি, এবং অনেকের ডেড বডি পাওয়া গেছে ওই দিকের ওই ওয়াটারফলটার কাছে, এবং ওই ওয়াটারফলটা অলমোস্ট আমরা যে লোকেশনটায় ছিলাম সেখান থেকে 5 কিলোমিটার দূরে। তো বলছে অতটা দূরে মানে ওইখানকার শব্দ আপনার এখানে পাওয়া সম্ভব নয়, আর সেই জায়গাটা হচ্ছে ঘন জঙ্গল, সেখানে জন্তু জানোয়ারের শব্দ শোনা যেতে পারে। এবার কোথাও না কোথাও কোনোভাবে আপনি রাতে ওই জায়গাটায় ঘুরে এসেছেন, সেই কারণে আপনি ওইখানকার পাতার শব্দ বা ওই জন্তু জানোয়ারের শব্দগুলো আপনি পেয়েছেন। এবার আমি বললাম যে তাহলে আমার পায়ের দাগগুলো, বলছে সে হয়তো আপনাকে ওরম করে টেনে নেওয়ার চেষ্টা করেছিল, আপনি খাটে শুয়েছিলেন হয়তো ওরম করে টেনে নেওয়ার চেষ্টা করেছিল। আমি বলছি ওরম করে টেনে নিলে তো তাহলে আমার বডিটা যদি কোথাও লেগে যেত তাহলে পিঠে আমি ব্যথা পেতাম বা সেরকম কোনো একটা দাগ থাকতো বা কিছু থাকতো। বলছে না ওরা হয়তো আপনাকে বাতাসের মধ্যেই ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা কিরম করে করেছে, তো ওই ধরনের একটা অ্যাটাক আপনার উপরে হয়েছে। ঘটনাটা যদি আজকে তুমি আমাকে বলতে বা অন্য কেউ বলতো আমি হয়তো বিশ্বাসই করতাম না, কিন্তু যখন আমার নিজের সঙ্গে ঘটেছে তখন এটা না বিশ্বাস করে তো উপায় নেই। এবং আমি যেহেতু একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি সবসময় খুব লজিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি যে কেন হয়েছে। এবার এটা না সত্যিই কোনো অ্যান্সার নেই আমার কাছে। এবার যেটা বললে না যে এই জিনিসটায় কিছু কিছু জিনিস থাকে আমাদের উপলব্ধির বাইরে, হ্যাঁ মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, খালি চোখের বাইরেও অনেক কিছু হয়। তো এইটা একটা এমন ধরনের ঘটনা যেটা আমার সঙ্গে হয়েছে, যেটা আজ অব্দি কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা সময় মোটামুটি নিয়ে নিলাম, এবং আশা করছি এই গল্পটা হয়তো তোমার
থিসিসের জন্য কোনো জায়গাতে একদম, কাজে লাগতে পারে। একদম। আর তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাবে প্ল্যান চেট করে কি ভূতকে আনা যায় কিনা বা কি হয় সেটা দেখতে হবে। এবং ওদের মধ্যে আমাদের মতন এই যে বিবাহ প্রথা, ভালোবাসার প্রথা যেরকম রয়েছে আর কি ব্যাপারগুলো, এগুলো ওদের মধ্যেও আছে কিনা সেগুলো জেনে আমাদেরকে একটু জানিও। আমরা তখন আবার দর্শক বন্ধুদের সঙ্গে আবার নতুন একটা পডকাস্ট আসবো। ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো। আপনাদের সঙ্গে আবার সবার দেখা হচ্ছে নতুন কোনো একটা এপিসোড নিয়ে। টাটা, বাই বাই।